হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা প্র্যাকটিস করব অঙ্ক বা ম্যাথের কিছু ইম্পর্টেন্ট পেডাগোগি সম্পর্কে। ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? একের অপশান ডি। একের অপশান ডি, অর্থাৎ 3/28 এই সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম। ২ নম্বর প্রশ্ন, নিচের কোন ভগ্নাংশটিকে অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না? নিচের কোন ভগ্নাংশটিকে অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না? ২ এর অপশান সি, 41/16। 41/16 এই ভগ্নাংশটিকে অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। অসীমের বাংলা মানে হচ্ছে যার কোনো সীমা নেই, অর্থাৎ সেগুলো চলতেই থাকবে। কিন্তু 41/16 এইটা যদি আমরা সমাধান করি তাহলে কিছু অঙ্কের পর দেখা যাবে সেটা মিলে গেছে বা শেষ হয়ে যায়। তাই এটা অসীম দশমিক ভগ্নাংশে পরিণত হবে না, এটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। ২ এর অপশান সি। ৩ নম্বর প্রশ্ন, আবৃত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত থাকলে পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয়। ১ নম্বর হচ্ছে কেবলমাত্র প্রথম অঙ্কের ওপরে, ২ নম্বর হচ্ছে শেষ অঙ্কের ওপরে, ৩ নম্বর হচ্ছে ইচ্ছামতো। আবৃত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত থাকলে পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয় কোথায়? কেবলমাত্র ১ নম্বর হচ্ছে কেবলমাত্র প্রথম অঙ্কের ওপরে দেওয়া হয়, না শেষ অঙ্কের ওপর দেওয়া হয়, না ইচ্ছামতো দেওয়া হয়? ৩ এর অপশান হচ্ছে বা অ্যান্সার হলো বি। বি নম্বরে কী রয়েছে? ১-এরটা ২-এরটা হচ্ছে সঠিক, অর্থাৎ কেবলমাত্র প্রথম অঙ্কের ওপর আর ২ নম্বর হচ্ছে শেষ অঙ্কের ওপর, এই দুটোর ওপর পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয়। ৩ এর অপশান বি। ৪ নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক? নিচের কোন বিবৃতিটি সঠিক? ৪ এর অপশান সি। সি নম্বরে কী রয়েছে? ২ এবং ৩-এরটা হচ্ছে সঠিক। ২ নম্বরে রয়েছে √5, এটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা। ৩ নম্বরে রয়েছে সকল স্বাভাবিক সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে ৪-এর অপশান সি। ৪-এর অপশান সি, অর্থাৎ ২ এবং ৩ নম্বর বাক্য সেটি হচ্ছে সঠিক। √5 এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা আর সকল স্বাভাবিক সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। ৫ নম্বর প্রশ্ন, √10 কী ধরনের সংখ্যা? √10 কী ধরনের সংখ্যা? ৫-এর অপশান বি, এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? না, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাকে বোঝায় যে সংখ্যা দুটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা গেলে তাকে বলবো মূলদ, আর যদি প্রকাশ করা না যায় তখন তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে √10 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ৬ নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC এর এ কোণের মান হচ্ছে ৭০ ডিগ্রি, বি কোণের মান হচ্ছে ৪০ ডিগ্রি, সি কোণের মান হচ্ছে ৭০ ডিগ্রি। তাহলে ABC ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? ৬-এর অপশান ডি। ৬-এর অপশান হচ্ছে ডি, হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কেন? না, দুটো কোণের মান ৭০ আছে, এ কোণের মানও ৭০, সি কোণের মান হচ্ছে ৭০, তাহলে নিশ্চয় বাহু দুটো অবশ্যই সমান রয়েছে, তাই এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ৬-এর অপশান ডি। ৭ নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি ৪০ ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটির মান কত? একটি সমকোণী ত্রিভুজ, তার ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটির মান হচ্ছে ৪০ ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণটির মান কত? ৭-এর অপশান সি, ৫০ ডিগ্রি। কারণ ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে ১৮০ ডিগ্রি আমরা জানি। তাহলে একটি কোণ সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থাকছে আর 90 ডিগ্রি, তার মধ্যে 40 ডিগ্রি একটি রয়েছে, আর আরেকটি তাহলে কোণের মান কত হবে? তাহলে 40 ডিগ্রি থাকলে 90-এর মধ্যে 40 মাইনাস করে থাকে 50 ডিগ্রি, তাহলে অপর একটি কোণের মান হবে 50 ডিগ্রি। ৭-এর অপশান সি। ৮ নম্বর প্রশ্ন,
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? 8 অপশান সি 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক রাশি নয়? নিচের কোনটি মৌলিক রাশি নয়? 9 অপশান এ বেগ হচ্ছে মৌলিক রাশি নয়। 9 অপশান এ বেগ। 10 নম্বর প্রশ্ন, 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 10 অপশান ডি 10,000 বর্গ মিটার। 10 অপশান ডি 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। 11 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি? 11 অপশান বি এ স্কোয়ার বর্গ একক। এ স্কোয়ার বর্গ একক। 12 নম্বর প্রশ্ন, কোন পরিমাপক স্কেলের সঠিক মূল্য বিন্দু থাকে? কোন পরিমাপক স্কেলের সঠিক মূল্য বিন্দু থাকে? 12 অপশান ডি রেশিও স্কেলে। রেশিও স্কেলে সঠিক মূল্যবিন্দু থাকে। 13 নম্বর প্রশ্ন, কোন ধরনের পরিমাপক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে শুধুমাত্র মিডিয়ান ব্যবহার করা হয়? কোন ধরনের পরিমাপক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে শুধুমাত্র মিডিয়ান ব্যবহার করা হয়? 13 অপশান বি। 13 অপশান হচ্ছে বি অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল। 14 নম্বর প্রশ্ন, একটি ইমেজ রয়েছে, তাতে একটি জায়গা রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। নিচের 4টি অপশনের মধ্যে কোন চিত্রটি সেখানে জিজ্ঞাসা চিহ্ন বসালে প্রশ্নের যে ছবিটি সেটা সমাপ্ত হবে বা পরিপূর্ণ হবে? 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান ডি। 14 অপশান হচ্ছে ডি, অর্থাৎ ডি নম্বর মানে কি 4 নম্বর যে চিত্রটি রয়েছে সেটা বসালে প্রশ্নচিত্রটি সম্পূর্ণ হবে। 15 নম্বর প্রশ্ন, হিন্দিতে ভারতীয় মুদ্রাকে কি নামে ডাকা হয়? হিন্দিতে ভারতীয় মুদ্রাকে কি নামে ডাকা হয়? 15 অপশান হচ্ছে বি রুপাইয়া। 15 অপশান হচ্ছে বি হচ্ছে রুপাইয়া। 16 নম্বর প্রশ্ন, গণিতের লক্ষ্যগুলিকে কতগুলি ক্ষেত্রের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে? গণিতের লক্ষ্যগুলিকে কতগুলি ক্ষেত্রের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে? 16 অপশান বি 3টি ক্ষেত্রের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। 16 অপশান বি। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গাণিতিক ভাষার প্রধান বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি গাণিতিক ভাষার প্রধান বৈশিষ্ট্য নয়? 17 নম্বর প্রশ্ন ডি সার্বজনীনতা। সার্বজনীনতা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? 18 অপশান এ পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক। পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক, এই কথাটি সঠিক নয়। 19 নম্বর প্রশ্ন, শিশুর শিখনকে সর্বাধিক স্তরে উন্নত করা যায় কিসের দ্বারা? শিশুর শিখনকে সর্বাধিক স্তরে উন্নতি করা যায় কিসের দ্বারা? 19 অপশান এ ব্যবহারিক শিক্ষার দ্বারা। ব্যবহারিক শিক্ষার দ্বারা। 20 নম্বর প্রশ্ন, মৌখিক উদাহরণ মানুষের মধ্যে কোন ক্ষমতার বিকাশ ঘটায়? মৌখিক উদাহরণ মানুষের মধ্যে কোন ক্ষমতার বিকাশ ঘটায়? 20 অপশান ডি সবগুলি, অর্থাৎ চিন্তা, যুক্তি, কল্পনা। চিন্তা, যুক্তি, কল্পনা সবগুলোর বিকাশ ঘটায়। 21 নম্বর প্রশ্ন, অভিক্ষাপত্রের ধাপ হলো অভিক্ষাপত্রের ধাপ হলো কটি? 21 অপশান সি 4টি। অভিক্ষাপত্রের ধাপ হচ্ছে 4টি। 21 অপশান সি। 22 নম্বর প্রশ্ন, সামর্থ্যগুলিকে সাধারণত ভাগ করা যায় কয় ভাগে? সামর্থ্যগুলিকে সাধারণত ভাগ করা যায় কয় ভাগে? 22 অপশান এ 4টি ভাগে ভাগ করা যায়। 22 অপশান এ 4টি ভাগে ভাগ করা যায়। 23 নম্বর প্রশ্ন,
শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করেন তা হলো শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করেন তা হলো 23-এর অপশান সি, পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলন দ্বারা। পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলন দ্বারা। 24 নম্বর প্রশ্ন, সাময়িক মূল্যায়ন বলতে বোঝায় কাকে? সাময়িক মূল্যায়ন বলতে বোঝায় 24-এর অপশান বি, শিক্ষাবর্ষের কিছু সময় পর হওয়ার পর মূল্যায়ন। শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়নকে বলা হয় সাময়িক মূল্যায়ন। 25 নম্বর প্রশ্ন, মূল্যায়নের গুরুত্ব হলো 25-এর অপশান ডি, ওপরের সবগুলোই সঠিক, অর্থাৎ শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করে, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহ দেয়। তাহলে মূল্যায়নের গুরুত্ব হলো ওপরের সবগুলো, শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করে, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহ দেয়, ওপরের সবগুলোই ঠিক, 25-এর অপশান ডি। 26 নম্বর প্রশ্ন, ব্লু প্রিন্ট হলো কি? ব্লু প্রিন্ট হলো কি? 26-এর অপশান এ, সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনাকে বলা হয় ব্লু প্রিন্ট, সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা। 27 নম্বর প্রশ্ন, কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষাদানে আগ্রহ বাড়াতে প্রয়োজন কি? কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষাদানে আগ্রহ বাড়াতে প্রয়োজন কি? 27-এর অপশান বি, 27-এর অপশান বি, রেনফোর্সমেন্ট দেওয়া, রেনফোর্সমেন্ট দেওয়া, 27-এর অপশান বি। 28 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় সেটি হলো, যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় সেটি হলো 28-এর অপশান বি, সমস্যা সমাধান পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। 29 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতিটি হলো, শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতিটি হলো কোনটি? 29-এর অপশান এ, সমস্যা সমাধান পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। 30 নম্বর প্রশ্ন, শিক্ষাদানকালে অবশ্যই শিক্ষক কী করবেন? 30-এর অপশান সি, অধৈর্য হলে চলবে না। শিক্ষাদানকালে অবশ্যই শিক্ষক অধৈর্য হলে চলবে না, 30-এর অপশান সি। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি সাবজেক্টের প্রশ্ন নিয়ে আমরা প্র্যাকটিস করব।